তার ডেড বডি আইডেন্টিফাইড না বা তার লাশটা কোথায় এটি হয়তো আক্ষরিক অর্থে হয়তো বা তারা আইডেন্টিফাই করতে পারছে না, অথবা আইডেন্টিফাইড হয়েছে, বাট এটা হলো মানুষকে কিছুদিনের জন্য একটা মনোজগৎটা মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করা, শফিউদ্দিনের মতো অথবা ইকবাল করিম ভুঁইয়ার মতো। এদের কারণে হয়তো সেনাবাহিনী তাদের যে দায়িত্ব বা তাদের যে ইচ্ছা সেটি হয়তো তারা কাজ করতে পারছে না, বা তারা হয়তো এই সমস্ত কমান্ডারদের কারণে তাদের ইচ্ছার বিরুদ্ধে হয়তো কাজ করতে হচ্ছে। তো সেনা অভ্যুত্থান হবে না, অবৈধ প্রক্রিয়ার ভিতরে মানে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আছে। তাহলে 18 কোটি জনগণকে অসন্তুষ্ট করে ভারত সরকার, ভারত বলছি যুক্তরাজ্য সরকারের কি এত দায় পড়ছে যে তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য শেখ হাসিনা যেটা চাচ্ছে সেই এই কাজটি করবে। শুধু বলা হচ্ছে যে জিয়া হত্যাকাণ্ডের বিচার হয় নাই। কে বলেছে হাসিনা আক্তার জিয়া হত্যাকাণ্ডের বিচার হয় নাই? তা জিয়া হত্যাকাণ্ডের বিচার যদি না হয়ে থাকে, হোক যে সেনা আইনে বা সেনা আদালতে যে বিচার হয়েছিল, আমার ডক্টর সিনা এম এ সাইদ ভাই যেটা মানে যে কোনো ভাবে হয়েছে, এটা একেবারে যে হয়নি সেই বিচারে যদি ত্রুটি থেকে থাকে তারপরেও তো বিচারটা তো হয়েছে। এখন এখন যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয় যে জিয়া হত্যাকাণ্ডের বিচার হয় না, এটি রাজনৈতিক বক্তব্য। কারণ শেখ মুজিবুর রহমান অ্যাসাসিনেশনের হত্যাকাণ্ডের বিচার হয়েছে, কিন্তু শেখ মুজিবুর রহমানের যে হত্যাকাণ্ড হয়েছিল সেটিও কিন্তু একদল বিপদগামী সেনা কর্মকর্তারা করেছিল, সেনা কর্মকর্তা বা সেনা সদস্যরা করেছিল। বাট ওইটার কিন্তু সেনা আদালতে কিন্তু বিচার হয় নাই, সেনা আদালতে বা সেনা আইনে কিন্তু বিচার হয় নাই। এই জন্য তার ওইটার বিচার নর্মাল আদালতে হয়েছে, জিয়া হত্যাকাণ্ডের বিচার সেনা আদালতে হয়েছে। আর 3 নম্বর যে বিষয়টা আমাদের এসকে সিনহা ভাই যেটা বললেন যে কোনো কিছু একটা হচ্ছে, এটা আমি বলবো একটু পরে। এখন আপনি আসেন আনার হোসেন, আনারের যে বিষয়টি, এটি হলো হাসিনা আক্তার। আপনাকে আমি যেমনটি বলেছি, আমি সবসময় বলছি, আনার কিন্তু হত্যাকাণ্ডের শিকার। আমি একজন বিশ্লেষক হিসেবে, আমি বাংলাদেশ পুলিশে 28 বছর চাকরি, আমার ইনভেস্টিগেশন অভিজ্ঞতা থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে, তাহলে ওনার লাশ কোথায়? মানে একবার বলা হচ্ছে ওনার লাশ কোথায়, এটা আমার যেটা ব্যক্তিগত ধারণা, এটা বাংলাদেশ পুলিশ এটি জানে, ইন্ডিয়ান কলকাতা পুলিশ হয়তো জানে। কিন্তু যেহেতু আনার যে মারা গিয়েছে, অথবা এমন হতে পারে যে তার লাশ আইডেন্টিফাইড হয় নাই, এটাও সত্য, বাট উনি যে হত্যাকাণ্ডের শিকার এটা আমি মোটামুটি নিশ্চিত। কিন্তু এখন যে বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের পক্ষ থেকে যে সমস্ত ভিন্ন টাইপের বক্তব্য দেওয়া হচ্ছে, এটি হলো আমাদের সরকার বা আমাদের শেখ হাসিনার যে রাজনৈতিক বৈশিষ্ট্য, সেটি হলো যে মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করে একটা মনোজগৎকে আপনাকে কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য ওই দিকে নিয়ে যাওয়া। কারণ যেহেতু আনার হত্যাকাণ্ড হয়েছে এটা সত্য, যেহেতু তার ডেড বডি আইডেন্টিফাইড না বা তার লাশটা কোথায় এটি হয়তো আক্ষরিক অর্থে হয়তো বা তারা আইডেন্টিফাই করতে পারছে না, অথবা আইডেন্টিফাইড হয়েছে, বাট এটা হলো মানুষকে কিছুদিনের জন্য একটা মনোজগৎটা মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করা। আচ্ছা, আপনি যেমনটি বললেন যে ইন্ডিয়ার মাধ্যমে যদি গুম হয়ে থাকে, গুম হলেও ওই ইলিয়াস আলীর মতোই গুম হয়েছে। কারণ একটা মানুষকে গুম করে রাখা কিন্তু রাষ্ট্রের জন্য ইজ ভেরি এক্সপেন্সিভ। কিন্তু আপনি তাকে গুম করে নিয়ে আপনি হত্যা করে যদি আপনি তার লাশটা সমুদ্রে ফেলে দেন, অথবা আপনি যদি পুঁতে ফেলেন, অথবা আপনি বনে জঙ্গলে যদি আপনি বাঘের পেটে দিয়ে দেন, শিয়ালের পেটে দিয়ে দেন, তাহলে 24 ঘন্টা 48 ঘন্টার পরে এন্ড অফ দ্য স্টোরি। বাট একটা লোককে অপহরণ করে নিয়ে তাকে রাখা ইজ ভেরি এক্সপেন্সিভ এবং ইজ ভেরি ডিফিকাল্ট। আর সেটা যদি রাষ্ট্র ইনভলভ হয়, তাহলে আমরা সালাউদ্দিনের ক্ষেত্রে যেটা দেখেছি, সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রে তাকে হত্যা করা হয় নাই, বাট ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে। সালাউদ্দিন আহমেদকে হত্যা না করে একটা নাটক মঞ্চস্থ করে যে বর্ডার ক্রস করেছেন, এই কারণে তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে তাকে 5 ইয়ার্সের জন্য তাকে জেল দেওয়া হয়েছিল, এবং 5 ইয়ার্স জেল খাটার পরেও তার বাংলাদেশে চলে আসার কথা, কিন্তু তারপরেও আইনি জটিলতার কারণে, আইনি জটিলতার অজুহাতে ভারত তাকে বাংলাদেশে আসতে দিচ্ছে না। ঠিক একইভাবে আমাদের ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলে, ব্যারিস্টার আরমান, যেটা আমরা শুনতে পাই বা শোনা যায় যে তারা আইনা ঘরে আটক আছে। এইরকম যদি রাষ্ট্র যদি এর সাথে ইনভলভ থাকে, তাহলে যেটা আপনি যেমনটি বললেন, যদি ভারত যদি সত্যি সত্যি এরকম থেকে থাকে, তাহলে হয়তো তাকে নিয়ে কোনো একটা মামলায় দিয়ে জেলে হয়তো আটক রাখতে পারে। বাট গুম করে কোনো এক জায়গায় রাখা, এটা রাষ্ট্রের জন্য ইজ ভেরি এক্সপেন্সিভ, এটি ভেরি ব্যয়বহুল, এবং এটি মনে হয় নাই। যেমন আমাদের আয়না ঘরে বা আপনি ডিজিএফ এর যে অফিসটা, এখানে আপনি কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারবেন না। ইভেন ডক্টর সিনহা এম এস আই যত বড়ই জ্ঞানী গুণী ব্যক্তি হোক না কেন, যত বড় ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হোক না কেন, উনি চাইলে কিন্তু ডিজিএফআই তে ঢুকতে পারবেন না। উনি চাইলে কিন্তু আয়না ঘরে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু দেখতে পারবে না।
তো এই কারণে যদি রাষ্ট্র ইনভলভ থাকে তাহলে সেটি হয়তো সম্ভব। তো আমার যেটা আমার যেটা ধারণা যে সে হত্যাকাণ্ডের শিকার এটি এখন যেগুলো বলা হচ্ছে এটি মানুষের যে জগৎ, ওই মনোজগৎ, এইটি অ্যাটেনশন ডাইভার্ট করে। এই যে এখন আসেন এসকে সিনাবাইয়ের যে কথাটা, যে আসলে নিশ্চয়ই কোনো কিছু হচ্ছে। হাসিনা আক্তার আপনাকে কিন্তু বলেছি যে ক্ষমতা পরিবর্তনের রাস্তা হলো চারটে। একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করে, একটা হচ্ছে নির্বাচন উনি তো বন্ধ করে দিয়েছে। আরেকটি হচ্ছে সেনা অভ্যুত্থান। আমরা গত 18 বছরের যে সেনাবাহিনীর যে জনগণের পাশে এসে দাঁড়ানোর যে মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেরকম কিন্তু আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে গত 18 বছর আমরা কিন্তু দেখি নাই। হয়তোবা টোটাল সেনাবাহিনীর হয়তো ইচ্ছা আছে, বাট সেনা কমান্ডে যারা আছে, জেনারেল আজিজের মতো, অথবা জেনারেল ওই মঈনের মতো, অথবা বর্তমান সেনাপ্রধান শফিউদ্দিনের মতো, অথবা ইকবাল করিম ভুঁইয়ার মতো, এদের কারণে হয়তো সেনাবাহিনী তাদের যে দায়িত্ব বা তাদের যে ইচ্ছা সেটি হয়তো তারা কাজ করতে পারছে না, বা তারা হয়তো এই সমস্ত কমান্ডারদের কারণে তাদের ইচ্ছার বিরুদ্ধে হয়তো কাজ করতে হচ্ছে। তো সেনা অভ্যুত্থান হবে না। এখন আসে জুডিশিয়াল অভ্যুত্থান। আমরা কিন্তু দেখেছি 4 জন প্রধান বিচারপতি, এসকে সিনহা, এবিএম খায়রুল হক, প্রধান বিচারপতি মাহমুদ হোসেন, বর্তমান বিচারপতি ওবায়দুল হাসান, তারা কিন্তু একেবারেই নিশ্চুপ। তারা কি হাসিনা আক্তার জানে না যে এটা সংবিধান লঙ্ঘন করে, সংবিধানের অপব্যাখ্যা দিয়ে কুশীলবদের মাধ্যমে ক্ষমতা কন্টিনিউশন হচ্ছে? ওনারাই কিন্তু সংবিধানের ব্যাখ্যাকারী, ওনারাই কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল 106 অনুসারে একমাত্র অ্যাপিলেট ডিভিশন কিন্তু সংবিধানের ব্যাখ্যাকারী। ওনারা কিন্তু এই যে 4টা নির্বাচন এইভাবে হয়ে গেল, ওনাদের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের স্টেটমেন্ট, কোনো ধরনের আলোচনা আমরা কিন্তু দেখি না। বরং উপরন্ত আমাদের বিচার বিভাগীয় কর্মকর্তারা ইলেকশনের আগে 1700 নেতাকর্মীকে গায়েবী মামলা, গায়েবী সাক্ষী দিয়ে তাদেরকে কিন্তু 2 থেকে 5 বছরের জেল দিয়েছে। ইভেন আমাদের ফখরুল সাহেবের জামিনও কিন্তু হাইকোর্ট থেকে রিফিউজ করা হয়েছিল। কিভাবে এবং কেন রিফিউজ করা হয়েছিল? বলেছে মির্জা ফখরুল নাকি গত 2 বছর ধরে ভোটের অধিকারের জন্য যে আন্দোলন করছে, এটি নাকি দেশটিকে জাহান্নাম বানিয়ে ফেলা হয়েছে এবং জাহান্নাম বানানোর চেষ্টা করা হচ্ছে। সো জুডিশিয়াল অভ্যুত্থানও সম্ভব না। আরেকটি হচ্ছে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব গণ অভ্যুত্থান। এটি বিরোধী রাজনৈতিক নেতৃত্বের হয়তো অনেক সমস্যা তারা থাকতে পারে। তারা বলতে পারে তাদেরকে গুম করে, খুন করে, আয়না ঘরে নিয়ে যায়, পার্শ্ববর্তী দেশে নিয়ে ফেলে আসে। বাট বাস্তবতা হলো যে তারা 18 কোটি জনগণকে নিয়ে অভ্যুত্থান ঘটাতে পারে নাই। এই 4টা শেখ হাসিনা মোটামুটি নিয়ন্ত্রণ করে ফেলেছে। এখন শেখ হাসিনার যে ভয়টা পাচ্ছে অর্থনৈতিক অভ্যুত্থান। বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, তাদের হিসাব মতে $13.22 বিলিয়ন, $5.8 বিলিয়ন হলো ডিউজ। আপনি ওটা যদি বাদ দেন তাহলে আসে $7.42 বিলিয়ন। হ্যাকিং এর যে বিষয়টা, যেটা আমরা শুনতে পাচ্ছি, $4 থেকে $5 বিলিয়ন হ্যাকিং হয়েছে। তো যদি ওইটা সত্যি হ্যাকিং হয়ে থাকে তাহলে ডলার আছে $3 বিলিয়ন। তাহলে আমার তো ঋণ পাওয়ার মানে ঋণ বা সাহায্য পাওয়ার তো আর কোনো দেশ নাই। আইএমএফ যেটা 3rd কিস্তি টাকা দিবে সেটা হলো $1.15 বিলিয়ন। এটি দিয়ে মাত্র 5 দিনের আপনি আমদানি করতে পারবেন। চায়নার কাছে ওনারা সহজ শর্তে লোন চেয়েছে $5 বিলিয়ন। চায়না এখনো কনফার্ম করে নাই। যদি চায়না $5 বিলিয়ন যদি দেয়ও, তাহলে সেটি দিয়ে আরো 4 মাস টিকবে। কারণ আপনাকে এর আগেও আমি বিশ্লেষণ দিয়েছিলাম, আপনাকে যদি বাজার মূল্য যদি ঠিক রাখতে হয় তাহলে প্রতি মাসে 1 থেকে 100 বিলিয়ন বা $1.5 বিলিয়ন সরকারকে ভর্তুকি দিতে হবে। সো যেভাবে ডলার কমে যাচ্ছে, আমি যদি হ্যাকিং এর বিষয়টাতে আমি বাদও দেই, তাহলে যেভাবে ডলার কমে যাচ্ছে সেক্ষেত্রে আগামী 4-5 মাস পরে বা 6 মাস পরে ডলার শূন্য হয়ে যাবে, রিজার্ভ শূন্য হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে দ্য কান্ট্রি উইল টার্ন অ্যাজ লাইক শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। এবং দেশে যে মুদ্রাস্ফীতি হবে এবং আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এগুলো আমদানি করতে পারবে না, সেই ক্ষেত্রে একটা অর্থনৈতিক অভ্যুত্থান হতে পারে। এবং আপনাকে যে ইঙ্গিতটা আমি দিলাম যে আমেরিকার যে নির্বাচন 6 মাস গন এবং আমাদের ডোনাল্ড লু এর যে আগমন, এখানে সরকারের প্রতি যে ওই যে মেসেজ, এবং সর্বোপরি যে ভারতের যে পণ্য বয়কট, এটি কিন্তু ভারতও এফেক্টেড হচ্ছে, বাংলাদেশও এফেক্টেড হচ্ছে। এই সমস্ত মিলে আগামী দিনে শেখ হাসিনা হয়তো ভাবছে যে উনি আর কতদিন থাকবে বা কতদিন এটা হ্যান্ডেল করতে পারবে। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে উনি বা এই সরকার নিত্য নৈমিত্তিক একটা ঘটনার অবতারণা করছে। এই জন্য ডক্টর বেনজির, জেনারেল আজিজ, মিল্টন সমাদ্দার এবং আনারুল আজিম আনারের মতো ঘটনাগুলো সামনে আনা হচ্ছে। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো কি ঘটনা সামনে আসে। কথা হচ্ছে যে আপনি আমাদের ধর্মেও আছে, যদি আপনি জীবন বাঁচানোর জন্য কিন্তু আপনি মানুষের মাংস খাওয়া যায়,
জীবন বাঁচানোর জন্য, যদি পরিস্থিতি এমন হয়। এখন যেহেতু 2 তারিখে তার যেহেতু ওই লাস্ট ডেট, এখন আমি ওনাকে অ্যাডভাইস করবো যে যে দেশের ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে চাচ্ছেন ওই দেশের যদি কোনো আত্মীয় স্বজন কেউ থাকে তাকে বলেন তার কার্ড দিয়ে পে করে দিতে, আপনি বাংলাদেশে তাকে টাকাটা দিয়ে দিন। এটা একটা সহজ বুদ্ধি বা এটা, কারণ এটা ছাড়া আর আপনার কাছে এই মুহূর্তে আর কোনো গত্যন্তর নাই। যেহেতু আমাদের একটা রাষ্ট্রীয় সংকট, আমাদের ডলারের রিজার্ভের সংকট, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার কাজকর্ম তো আর আটকে থাকতে পারে না, থেমে থাকতে পারে না। এটা তো রাষ্ট্রের সমস্যা, এটা তো আপনার সমস্যা না। এটি একটা ইস্যু। আর আরেকটা ইস্যু হচ্ছে ওই যে আমাদের ডক্টর সিনাই এম এ সাইদ ভাই যেটা বললেন, জাস্ট অল্প একটু বলি, কারণ সেটা হলো যে আমি অত ডিটেলস আইনি ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। সেটা হলো যে আমি আগের টার্নেই বললাম যে কোনো বিচার একবার হয়ে গেলে ওই বিচার পুনরায় করা যায় না, এটা সংবিধান বা আইনের লঙ্ঘন। তবে যেটা করা যায় সেটা হলো যে আমাদের অ্যাপিলেট ডিভিশনে কিন্তু ওই মামলাটা যে পর্যায়ে গিয়েছে এটা আবার পুনরায় ওই রিভিউ করা যায়। যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাসোসিয়েশনের মামলাটা কিন্তু বিচার হয়েছে, বিচার কার্যকর হয়েছে, কিন্তু জেলখানার যে 4 জাতীয় নেতার হত্যার যে মামলাটা হয়েছিল সেটা বিএনপি সময়ে কিন্তু তাদেরকে খালাস দেওয়া হয়েছিল, হাইকোর্ট পর্যন্ত খালাস দেওয়া হয়েছিল। পরে এটা অ্যাপিলেট ডিভিশনে যখন যায় তখন আওয়ামী লীগ পাওয়ারে আসার পরে এই সম্ভবত 2008-এ যে পাওয়ারে আসলো, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে এই যে ডক্টর সিনাই এম এ সাইদ ভাই যেটা বলার চেষ্টা করলো, এভাবে বললো যে না, আমরা ওই বিচারটা ঠিক মতো হয় নাই, আমরা এটা আবার পুনরায় ট্রায়াল করব। তখন আইনজ্ঞরা মতামত দিল যে না, আপনি এটা ট্রায়াল করতে পারবেন না। আপনি যেটা করতে পারেন, আপনি অ্যাপিলেট ডিভিশনে আপনি রিভিউ করে যদি নিচেই যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে এখানে সমাধান করার স্কোপ আছে। বাট এটা পুনরায় নতুন করে মামলা রুজু করা যাবে না, স্টার্ট করা যাবে না। আর যেটা হলো যে পার্লামেন্ট সবরিটি হলেও পার্লামেন্টকেও কিন্তু আইন কানুন মেনেই কিন্তু কাজটা করতে হবে। মানে পার্লামেন্ট যা কিছু সেটা কিন্তু করতে পারে না। আর আরেকটি যে বিষয়টা আমাদের ডক্টর সিনাই এম এ সাইদ ভাই যেটা বললেন সেটা হলো তারেক জিয়া সম্পর্কে। সেটা হলো ডক্টর সিনাই এম এ সাইদ ভাইয়ের কথা সত্য। আবার যিনি বলেছেন যে উইনস্টন চার্চিল যদি কবর থেকে উঠেও আসে তাও তারেক রহমানকে বাংলাদেশে নেওয়া সম্ভব না, এটা আইন কভার করবে না, উনিও সত্য। এখন ডক্টর সিনাই এম এ সাইদ ভাই সত্য কিভাবে? ডক্টর সিনাই এম এ সাইদ ভাই সত্য হচ্ছে দুই দেশ যদি এগ্রি করেন এবং সেক্ষেত্রে ইউকে গভর্নমেন্ট যদি মনে করে যে পলিটিক্যাল অ্যাসাইলামে যাকে থাকতে দেওয়া হয়েছে এবং পলিটিক্যাল অ্যাসাইলামটা গ্রান্ট হয়েছে, তারপরেও যেহেতু আমাদের দুই দেশের সাথে চুক্তি হয়েছে, বন্দি বিনিময় চুক্তি, তাহলে আমরা তারেক রহমানকে ধরে বাংলাদেশে দিয়ে দিব। কিন্তু এই কাজটা ওনারা কখন করবেন? যখন ওনাদের রাষ্ট্রীয় স্বার্থ জড়িত থাকে। এখানে শেখ হাসিনা 16 বছর ধরে বা প্রকারান্তরে 18 বছর ধরে একটা অসাংবিধানিক প্রক্রিয়ায়, অবৈধ প্রক্রিয়ার ভিতরে মানে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আছে। তাহলে 18 কোটি জনগণকে অসন্তুষ্ট করে যুক্তরাজ্য সরকারের কি এত দায় পড়ছে যে তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য শেখ হাসিনা যেটা চাচ্ছে সেই এই কাজটি করবে। সো এটা জাস্ট ডক্টর সিনাই এম এ সাইদ ভাই কথার কথা বললেন, কিন্তু এটা আসলে বাস্তবসম্মত না। আর যিনি বলেছেন যে উইনস্টন চার্চিল কবর থেকে উঠে আসলেও সম্ভব না, এটিও উনার কথাও সত্য। কারণ আমাদের বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের কোনো বন্দি বিনিময় চুক্তি নাই, এক্সট্রাডিশন ট্রিটি নাই। তো এক্সট্রাডিশন ট্রিটি করতে হলে শেখ হাসিনাকে আগে চুক্তি করতে হবে। তারপরে যদি দুই গভর্নমেন্ট যদি চুক্তি করেও তারপরেও তারেক রহমান কিন্তু ওখানে পলাতক না। এমন না যে তারেক রহমানের বাংলাদেশের সাজা হয়েছে এবং উনি ওখানে পালিয়ে বেড়াচ্ছেন, উনি পলাতক। উনি কিন্তু পলাতক না। বাংলাদেশে তার সাজা হয়েছে, দ্যাটস ফাইন, কিন্তু কোন আদালতে সাজা হয়েছে? যে আদালত তার মা বেগম জিয়াকে 2 কোটি টাকা দুর্নীতি মামলায় লোয়ার কোর্টে 5 বছর এবং হায়ার কোর্টে 10 বছরের সাজা প্রদান করেছে। ওরা যখন জাজমেন্টটা দেওয়া হয়েছে তখন ওই 2 কোটি টাকা 6 কোটি টাকা ছিল, এফডিআর করা ছিল। এবং এই মুহূর্তে আপনি যদি খবর নেন এটি 11 কোটি থেকে 12 কোটি টাকা। এবং ওই ধরনের আদালত সাজা দিয়েছে যেখানে ইলেকশনটাকে উত্তরানোর জন্য 1700 বিএনপি নেতাকর্মীদেরকে আপনার গায়েবী সাক্ষীর মাধ্যমে 2 থেকে 5 বছরের সাজা প্রদান করা হয়েছে। তো তাহলে সেই ক্ষেত্রে পশ্চিমা বিশ্বে যাদেরকে পলিটিক্যাল অ্যাসাইলামে অনুমোদন দেওয়া হয়, তাকে থাকতে দেওয়া হয়, তার মানে তাকে অনুমোদন করা হয়েছে, থাকতে দেওয়া হয়েছে এবং উনি 17 বছর ধরে আছেন। উনি চাইলে ব্রিটিশ পাসপোর্ট নিতে পারেন, ওনার পরিবারও নিতে পারেন। তার মানে উনার লাইফটা ওই দেশে পলিটিক্যালি এন্ডেঞ্জার। তার মানে উনাকে যদি ফেরত দেওয়া হয় তাহলে উনাকে হত্যা করা হতে পারে, উনি পলিটিক্যাল অ্যাসাসিনেশনের শিকার হতে পারেন, উনি রাজনৈতিক নির্যাতনের চরম শিকার হতে পারেন।
এটি চরম হিউম্যান রাইটস ভায়োলেশন। এখন যুক্তরাজ্যের